দর্শক আমন্ত্রণ জাগো বিজনেসের আজকের আয়োজনে। দেশের বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের এই আয়োজন। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে আজ স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরুন এন ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সেমস গ্লোবাল। ম্যাম, আপনাকে আমন্ত্রণ আমাদের এই আজকের আয়োজনে। হ্যালো দর্শক, সেমস গ্লোবাল একটি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজক প্রতিষ্ঠান। 1992 সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারভাবে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী আয়োজন করে আসছে। 32 বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি 4টি মহাদেশ জুড়ে বিজনেস টু বিজনেস ট্রেড শো আয়োজনের মাধ্যমে শিল্প ও বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ম্যাম, কেমন আছেন? কেমন যাচ্ছে দিনকাল? শুরুতেই জানতে চাইব। অবশ্যই ভালো আছি। আমাদের সব কিছু নিয়ে ভালো থাকতে হবে যাতে কিনা বাংলাদেশকে আমরা একটি জায়গায় নিয়ে যেতে পারি। ভালো আছি। একদমই তাই ম্যাম। শুরুতেই জানতে চাইবো যে সেমস গ্লোবালের শুরুর যাত্রাটা কিভাবে শুরু করেছিলেন, এই দীর্ঘ পথযাত্রা? 1992 সালে আমরা আমাদের যাত্রা শুরু করি বাংলাদেশ থেকে। আমরা আসলে অন্যান্য দেশে যাওয়া শুরু করি 2004 সাল থেকে, যখন আমরা বুঝি যে আমাদের ক্যাপাসিটি ওই জায়গায় গেছে যে আমরা আসলে অন্য দেশে গিয়েও আমাদের কাজটা করতে পারবো। আমাদের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার প্রথমে আমরা শ্রীলঙ্কায় দিয়ে শুরু করি। ইয়েস, এই মুহূর্তে আপনার কথা মতো আমরা 4টি মহাদেশেই আছি। আমাদের প্রত্যেক বছর ব্রাজিলে আমরা এক্সিবিশন করছি, যেটা আমরা আসলে ওই সাউথ আমেরিকান সাইডটাকে আমরা নিয়ে আগানোর জন্য। এছাড়া মরক্কোতে করছি, আফ্রিকান কন্টিনেন্ট বলতে পারেন, কারণ মরক্কোটা একটা হাব হিসাবে তৈরি হয়ে গেছে, একদম ক্লোজ টু ইউরোপ, বাট টোটাল আফ্রিকাকে আপনার কাভার করে। এছাড়াও ইউএসের সঙ্গে আমাদের মরক্কোর সঙ্গে শিপমেন্ট টাইমটা খুবই কম দেখে আমরা মরক্কোকে অনেক প্রাধান্য দিয়ে কাজ করছি। তার বাইরে আমরা থাইল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় কাজ করছি। এর বাইরে আসলে আমাদের পুরো বিশ্বের বেশ কিছু দেশে আমাদের অঙ্গ প্রতিষ্ঠানগুলো, আমাদের অফিসগুলো কাজ করছে, কারণ আমরা যেখানে আমাদের এক্সিবিশন বা প্রদর্শনী করি না কেন, আমাদের কিন্তু পুরো বিশ্বর ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। পুরো বিশ্ব থেকেই আসলে আমাদের এক্সিবিটার প্রয়োজন হয়, কারণ আপনি যখন বিজনেস করবেন আপনি কিন্তু পুরো বিশ্বকে মাথায় নিয়ে করবেন, এবং এক একটা দেশে যখন করি তার কিন্তু ডিফারেন্ট টার্গেট, দেশের ইকোনমিক্যাল কন্ডিশন এবং কোন দেশের সঙ্গে তার ট্রেড আছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে কান্ট্রিগুলো ডিফারেন্ট হয়ে যায়, যার ফলে আমাদের অনেকগুলো দেশে আমাদের অঙ্গ প্রতিষ্ঠানগুলো কাজ করছে আমাদের সঙ্গে। তাহলে তো বলা যায় প্রায় 3 দশক সময় ধরে আপনারা বিভিন্ন আয়োজক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন বিভিন্ন দেশে এবং ধারাবাহিকভাবে কিন্তু সফলতা অর্জন করেছেন। এর মূল কারণটা কি? এই যে ধারাবাহিকভাবে যে সাফল্য অর্জন করে যাচ্ছেন, এর মূল কারণটা জানতে চাইব। মূল কারণটা এভাবে বলি, আমরা যখন কাজ শুরু করলাম আমরা আমাদের গবেষণায় দেখেছি যে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে শুরু হয়েছে, আমরা কিন্তু ইউরোপে শুরু করিনি। এক্সিবিশনের যদি আমরা বলি যে মাতৃভূমি কোথায়, ইউরোপ, আর বাংলাদেশ তো অনেক পেছানো একটা দেশ, এটা সর্বজনভাবে স্বীকৃত। আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে আমাদের ওভাবেই আগাতে হবে, ইউরোপ যেসব জায়গায় আগায়নি, কিন্তু আসলে এই ট্রেডটা বা এই যে একটা মাধ্যম প্ল্যাটফর্ম, এটা বিপণনের জন্য প্রয়োজনীয়। তো আমরা কিন্তু শ্রীলঙ্কায় শুরু করলাম 2008 সালে, মাত্র ওদের সিভিল ওয়ার শেষ হয়েছে। আমি যখন শ্রীলঙ্কা যাই, আমরা প্রথম ট্রিপে আমাদের 18টা আর্মি চেকপোস্ট পার হতে হয়েছে। 5 স্টার হোটেলগুলো $40-50 ছিল, যেটা এখন $200-250। তেমনিভাবে আমরা ব্রাজিলকে চুজ করলাম, কারণ ব্রাজিল এত দূরে, কিন্তু আমাদের সেই কনভেনশনাল মার্কেট ইউরোপ এবং ইউএসের মধ্যে আটকানো। আমাদের আসলে মার্কেট যদি আমরা সম্প্রসারণ না করি, অ্যান্ড ব্রাজিল মার্কেটটি কিন্তু শুধু ব্রাজিলের জন্য না, ফুল সাউথ আমেরিকাকে ঘিরে এই মার্কেটটি। সেখানে আমরা ওই জায়গাটা ইচ্ছা করে দেখলাম যে ওখানে গেলে আমাদের জন্য ভালো হবে। তেমনি মরক্কোর ক্ষেত্রেও এটা জনস্বীকৃত যে এটা আফ্রিকার জন্য একটা হাব। তো আমাদের গবেষণায় আমরা দেখেছি যে আমরা একটি অরিজিনালি বাংলাদেশি কোম্পানি হিসাবে আমরা যদি বাইরে কাজ করতে যাই, আমাদেরকে ওই সমস্ত দেশগুলোকে আসলে টার্গেট করতে হবে যেখানে কনভেনশনাল বড় বড় এক্সিবিশন অর্গানাইজাররা যায়নি। আমরা ওই মার্কেটটাকে আসলে খুঁজে বের করে নিই। আমরা এখন থাইল্যান্ডে করছি আগামী বছর। থাইল্যান্ডে করার কারণ হলো এশিয়াতে অনেক দেশই এক্সিবিশন হয়। থাইল্যান্ড এমন একটি জায়গা ট্যুরিস্টের জন্য খুবই ফ্রেন্ডলি, আপনি যেতে চাইবেন আপনি খুব সহজে যেতে পারবেন।
টাকার অঙ্কে আপনি যদি ওখানে লিভিং কস্টটা দেখেন বেশ কম অন্যান্য দেশের তুলনায়, আশেপাশে যে সমস্ত দেশ আছে, সেজন্য আমরা থাইল্যান্ডটাকে বেছে নিয়েছি। কারণ আমরা যখন একটি এক্সিবিশন করি, অফকোর্স এটা একটা বিপণনের মাধ্যম, কিন্তু দেখা যায় যখন একটা এক্সিবিশন হয়, ইটস বিকাম লাইক এ ফেস্টিভ্যাল, কিংবা যখন যে সাবজেক্টের উপর প্রদর্শনী হয়, এখানে যারা সম্পৃক্ত আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, সবাই কিন্তু এসে একটা কমিউনিকেশন করে। ইটস লাইক আমি একটা এক্সিবিশনে এসেছি, কিন্তু আমার কাছে ওটা কিন্তু অনেক চেনা মুখের দেখা হবে, আমার অনেকগুলো প্রয়োজনীয় মিটিং আমি সেরে নেব। এই যে একটা গ্রহণযোগ্য একটা প্ল্যাটফর্ম, তো সেখানে আমরা ওই সমস্ত জায়গাকে বেছে নিয়েছি যাতে এরা আসবেন, কাজ করবেন, আবার আমাদের মতো একটি প্রতিষ্ঠান ক্রমান্বয়ে উপরে উঠতে পারবে। আমরা 2004 সালে ইউএসএ আমাদের হেড অফিস নিয়ে যাই। কেন? কারণ আমি যদি বাংলাদেশের সমস্ত আপনার ফরেন কারেন্সি আনি একটি এক্সিবিশনের জন্য, আমি শ্রীলঙ্কায় করব, আমাকে 90% টাকা নিয়ে যেতে হবে। আমরা অনেক চেষ্টা করেছি আমাদের ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের কাছে রিকোয়েস্ট করে, আমরা সাকসেসফুল হইনি, যার ফলে কিন্তু আমরা ইউএসএ আমাদের হেড অফিস সরালাম, যে নাহলে আমাদেরকে বাংলাদেশ কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান হয়ে পড়ে থাকতে হবে। তো আমাদের নিজেদের আগানোর জন্য আমরা করেছি, কিন্তু আমাদের মনে হয় যে বাংলাদেশেরও উচিত চিন্তা করা যে বিভিন্ন মাধ্যম যেগুলো স্বীকৃত, সে সকল মাধ্যমে যদি তারা পারমিশনের ক্ষেত্রে বা পলিসির ক্ষেত্রে একটু অন্যভাবে ভাবেন, কনভেনশনাল চিন্তার থেকে বেরোয় আসেন, তাহলে বাংলাদেশ আসলে লস করবে না, সামগ্রিক অর্থে কিন্তু লাভ করবে। কারণ ফরেন কারেন্সি আসার পরে 100 টাকা এসে যদি 80 টাকা চলেও যায়, আমি যদি প্রমাণ করতে পারি যে 100 টাকা এসেছিল, আমি 80 টাকা নিয়েছি, ফার্স্ট অফ অল এই 100 টাকার টার্ন ওভারটাই এই দেশে ঘটলো, আর 20 টাকা তো আমার থেকে গেল। তো এটা বাংলাদেশের জন্য কোনো ক্ষেত্রেই লস না, কোনো দেশের জন্যই কোনো ক্ষেত্রে লস না। সো ফরেন কারেন্সি রেগুলেশনটা আসলে আমাদের যতক্ষণ চেঞ্জ না করব, আমরা কখনো একটা ইন্টারন্যাশনাল কোম্পানি হিসাবে বাংলাদেশ থেকে ফ্লারিশ করতে পারবো না। একদমই তাই ম্যাম। আমি যদি একটু জানতে চাই যে আন্তর্জাতিক প্রদর্শনীর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা আসলে এখন কেমন? বাংলাদেশের অবস্থান যদি আমি অর্গানাইজার হিসাবে বলি, কিছুই না, কারণ আমরা তো শুধু বাংলাদেশেই করছি। আর যদি আপনি বলেন সাবজেক্ট ওয়াইজ, আমি বলবো যে অফকোর্স আমরা অ্যাপারেলে এত ভালো করেছি, পৃথিবীতে 1 বা 2 নম্বরে আমরা ক্ষেত্র বিশেষে আছি। সুতরাং পুরো বিশ্বেরই নজর বাংলাদেশের দিকে অ্যাপারেলের ক্ষেত্রে, সেখানে আমরা ভালো করছি। একজন বাংলাদেশি অর্গানাইজার হিসাবে বাংলাদেশেও ভালো করছি। আমরা অ্যাগ্রোতে এখন খুব ভালো করছি, কারণ আমরা জানি আমাদের র ম্যাটেরিয়াল আছে, আমাদের আস্তে আস্তে আগাতে গেলে আমরা ভালো জায়গায় থাকবো। অন্যান্য জায়গাগুলো আমাদের সরকার চেষ্টা করছেন, অনেক এজেন্সি আছে যারা এসব জায়গায় রিসার্চে বিভিন্নভাবে কাজ করছেন, আমরা তাদের সঙ্গেও কাজ করেছি। কিছুদিন আগে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা প্রজেক্ট করলাম, যে বাংলাদেশের মানে আনকনভেনশনাল বলে নন কনভেনশনাল কিছু আইটেম নিয়ে, যে এগুলাকে কীভাবে, এগুলোর এক্সপোর্টের যে আপনার আসলে গতি, এটাকে কতটুকু ঊর্ধ্বগতিটা কত ফাস্ট করা যায়, কেন আপনার হচ্ছে না, কি জন্য আমরা আসলে অ্যাপারেল নির্ভরই হয়ে আছি, এগুলোর উপর আমরা কাজ করছি। দেখা যাবে ভবিষ্যতে সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশি অর্গানাইজারদেরও হয়তো আস্তে আস্তে সাফল্য আসবে, কারণ এটা আসলে আপনার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। আমরা কখন ভালো করব, যদি বাংলাদেশের মার্কেটে বসে আমরা ভালো করতে চাই, যেটাই আমরা কাজ করছি তার আন্তর্জাতিক চাহিদা থাকতে হবে। যতক্ষণ চাহিদা না হচ্ছে, আমরা ভালো করতে চাইলেও ভালো করতে পারবো না। একদমই তাই ম্যাম। এবং আসলে এই যে প্রদর্শনী, এটা কিন্তু শুধু ব্যবসায়িক কোনো প্ল্যাটফর্ম না, এটা একটা দেশের ইমেজ বিল্ডিংয়েও কিন্তু সেভাবেই সহায়ক ভূমিকা পালন করে। আমি একটু জানতে চাইবো এটা আসলে কিভাবে একটা দেশের ইমেজ বিল্ডিং এ কাজ করে থাকে, যদি একটু আমাদেরকে ডিটেলস বলতেন। আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করি, আমরা কিন্তু সেটা বিপণনে যাই বা মার্কেটিংয়ে যাই, কারণ আমাদের তো আলটিমেটলি এটা সেল করতে হবে। তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখবেন প্ল্যাটফর্মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। টিভিআরের আর সেরকম কোনো ভূমিকা নেই, এত চ্যানেল হয়ে গেছে, চ্যানেলটাও কিন্তু ইউটিউবে যাচ্ছে। তার মানে আমাদের এত ডাইভার্সিফিকেশন হয়ে গেছে যে এখানে একটা ক্লায়েন্ট যে ফোকাস করবে সেই জায়গাটা কিন্তু অনেক কমে এসছে। নিউজ পেপার অ্যাড সেম কথা, মানুষ চলে গেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। এখন কি হয়েছে, দেখা গেছে হয় ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা এক্সিবিশন, যেখানে আপনি গিয়ে সরাসরি আপনার প্রোডাক্টটা দেখে ডিসিশন নিতে পারবেন। এটাকে নিয়ে যদি আগাতে চান আপনি, আমাদের এটার যে প্রাধান্য, এটাকে আপনি আর অস্বীকার করতে পারবেন না। একদম এই দুটা জায়গায় এসে কিন্তু আসলে স্টাক হয়ে গেছে সবকিছু, বিপণনের বিষয়টা।
একদমই তাই ম্যাম। এবং আমি একটু জানতে চাইবো এখানে যে আমরা কি আসলে তেমন কোনো পলিসি ক্রিয়েট করতে পারছি যেখানে আমরা আন্তর্জাতিক ভাবে কোনো ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারবো আমাদের দেশে প্রদর্শনীর জন্য? না, আমি এভাবে না বলবো, এটা অনেকেরই হয়তো ভালো লাগবে না। যেমন আমরা যখন একটা প্রদর্শনীর ডেট অ্যানাউন্স করি, আচ্ছা, আমাদেরকে 1 থেকে 1.5 বছর আগে করতে হয়। যারা এই সমস্ত এক্সিবিশনের জন্য পারমিশন দেবেন তারা আমাদেরকে বলে না তো আগে আসছেন কেন, আপনি 1 মাস আগে আসেন। 1 মাস আগে তো আমার সব ক্লোজ হয়ে যাচ্ছে, আমি 1 মাস আগে পারমিশনের জন্য গেলে আমি কিভাবে প্রদর্শনীটা করব? কারণ আমার যে ক্লায়েন্ট 1 বছর আগে বুকিং দিবেন তিনি কিন্তু বুকিং দেওয়ার সময় চায় আমার পারমিশনটা। কারণ আমি কি আসলে জেনুইন একটা কোম্পানি, আমার কি আদৌ এই পারমিশনটা আছে এক্সিবিশনটা করার? এটা অনেক ক্লায়েন্ট দেখতে চান। আমাদের হয়তো কম হয় কারণ আমাদের 33 বছরের একটা এস্টাবলিশমেন্ট, সবাই নাম জানে, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকে এটাই প্রবলেম ফেস করেন। তার মানেটা কি, এই যে এক্সিবিশন ফিল্ডটা যে একটা B2B বড় একটা প্ল্যাটফর্ম, আমরা যারা হয়তো এক্সিবিশন করছি, আপনারা যারা অর্থনীতির সঙ্গে অনেক জড়িত আছেন, তাদের কাছে বিষয়টা যতটুকু ক্লিয়ার বোধগম্য, যারা এটার পলিসি মেকার তারা এটা বিষয়ে কিছুই জানেন না, এবং জানতে চাওয়াতে গেলেও খুবই তুচ্ছ তাচ্ছিল্য করা হয় যে এই বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ না। তো যার জন্য এটা নিয়ে আমরা অবশ্যই প্রবলেম ফেস করছি। আমরা হয়তো বা ওদের ভবিষ্যতে এগুলোর উপরে কাজ করতে পারবো, কারণ আমরা অ্যাসোসিয়েশন করছি যাতে কিনা সরকার, যখন আপনি একটা ইন্ডিভিজুয়াল হিসেবে গেলে কেউ আপনার কথা শুনে না, একটা অ্যাসোসিয়েশন গেলে কথা শুনে। সো এটা হয়তো বা আমাদের চলার পথের এক একটা স্টেপ, যাতে কিনা আপনাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে নেওয়া যায় যে পলিসি মেকাররাও কেন চিন্তা করবেন। কারণ একটা এক্সিবিশন আপনি যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ধরেন, আমাদের দেশে ট্যুরিজমে যারা আমরা ট্যুরিস্ট মনে করি, আমরা তাদেরকে একটা টার্মসে কথা বলি ব্যাকপ্যাকার, এরা 10-15%, আর 80-85% কিন্তু বিজনেস ট্যুরিজমে কারা আসে? যারা লায়ন শেয়ারটা খরচ করছে মার্কেটে। আমরা যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে ইনকামটাকে যখন হিসাব করি, 80-85% এই বিজনেস ট্যুরিজমে কারা আসেন? বিভিন্ন কনফারেন্স, সেমিনার, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই সমস্ত জায়গায় যারা আসেন তারা আসেন। তারা কিন্তু ব্যাকপ্যাকাররা যেমন 10 টাকা দিয়ে একটা জিনিস খেতে যাবে, ওনারা 100 টাকা খরচ করার সময় চিন্তা করেন না। এরা ভালো হোটেলে থাকেন, ভালো গাড়িতে চড়েন, ভালো এয়ারলাইন্সে আসেন, প্রত্যেকটা মানুষ এটার মাধ্যমে ইনকাম করে। সুতরাং আপনি এটাকে যদি গুরুত্ব না দেন, আপনি যেমন আন্তর্জাতিকভাবে একটা জায়গায় পৌঁছাতে পারছেন না, আপনি ট্যুরিজমের জায়গাটাও চিন্তা করেন, আপনি কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারবেন না। কারণ বাংলাদেশের ন্যাচারাল বিউটি কত আছে, আশেপাশে সব দেশেই ন্যাচারাল বিউটি আছে, সো ইউ ক্যানট কম্পিট দ্যাট। কিন্তু আপনি যখন এখানে একটা বড় কনফারেন্সগুলো, বড় সেমিনার যেগুলো হয় ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো বিডিং প্রসেসে হয়। আপনাকে কান্ট্রি হিসেবে গিয়ে বিড করতে হবে। আপনি 8 বছর 10 বছর পরের একটা কনফারেন্সের জন্য আপনাকে এখন প্রস্তুতি নিতে হবে। আপনি 1 মাস আগে পারমিশনের কথা বলছেন, ইন্টারন্যাশনাল কনফারেন্স। এই যে আপনি যদি খেলাটা দিয়ে দেখেন, আপনি তা ওনারাও বুঝতে পারবে। এই যে খেলাগুলো যখন ঘুরে ঘুরে বিভিন্ন দেশে যায়, ফুটবল হোক, ক্রিকেট হোক, 4 বছর পরে যে হয়, এগুলো কিন্তু বহু আগে থেকে ডিসিশন হয়ে যায়। তেমনি একটা মেডিকেল কনফারেন্স, একটা অন্য ধরনের কনফারেন্স, সব 3-4 বছর 6 বছর আগে বিডিংটা হয়। সো বাংলাদেশ সরকার যদি ওখানে গিয়ে বিড না করে, আমরা প্রাইভেট অর্গানাইজার হিসাবে ওটাকে আনতে পারছি না। বাংলাদেশ সরকারকে গিয়ে বিড করতে হবে, তারপরে সে যখন পাবে তখন আমরা কিন্তু ওটাই পারস্পরিকভাবে সবাই একটা না একটা জায়গায় এসে আমাদের কাজগুলো করতে পারবো, যার জন্য যেটা প্রযোজ্য। তো এখানে আসলে সরকারকে আগিয়ে আসতে হবে, সরকারকে বুঝতে হবে যে B2B বা বিজনেস ট্যুরিজম ইজ এ বিগ থিং, যেখানে শুধু টাকা ইনকাম হয় না, দেশেরও অনেক সুনাম হয়। কারণ আপনি একটা মেডিকেল কনফারেন্স নিয়ে আসলেন, পুরো পৃথিবী কিন্তু জানলো আচ্ছা এটা বাংলাদেশে হচ্ছে, ওকে দেশটা আগিয়ে আসছে। এই যে প্রচারগুলো হয় বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে, আপনার কথা কিন্তু আপনাকে আর বলতে হয় না, অটোমেটিক বলা হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের একটা ইনস্টিটিউশন বা একটা পলিসি মেকিং আমি ঠিক মিনিস্ট্রি বলবো না, এটা ট্যুরিজম মিনিস্ট্রির আন্ডারে হতে পারে, এটা কমার্স মিনিস্ট্রির আন্ডারে হতে পারে, যে একটা লাইক এক্সপোর্ট প্রমোশন ব্যুরো সরকারি, কিন্তু আবার সরকারি না, আধা সরকারিভাবে কাজ করছে। তো এরকম আসলে কোনো অর্গানাইজেশন থাকা উচিত যারা জায়গাটা দেখবেন। অটোমেটিক আমরা এক্সিবিশন অর্গানাইজাররা বা যারা B2B অন্য ইভেন্ট করছেন বা অন্য ধরনের ইভেন্ট করছেন, সবাই সিকিউর হয়ে যায়। কারণ
আমি চাইলে আজকে একটা কথা বললাম 1 মাস পরে করলাম, এটা কোনো কিছু ক্ষেত্রেই আসলে সম্ভব না। কিংবা আপনি 2 দিন আগে বললেন ভাই আমার এই হলটা লাগবে সরকারি কাজে, আপনি ছেড়ে দেন, আপনারটা সরায় নেন। একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট এভাবে সরানো যায় না। একদমই তাই। ম্যাম আপনি বাট আমরা কিন্তু ফেস করেছি, পরে এমবেসি সবাইকে যুক্ত করে আমরা সেটা থেকে বেঁচেছি। সো ইটস এ ভেরি আনসার্টেন কান্ট্রি, যেখানে এখনো পলিসিগুলো তৈরি হয়নি। আমরা কাজ করতে করতে, আমরা ঠেকতে যখন আমরা জানাচ্ছি, ছোট ছোট করে আস্তে আস্তে তৈরি হয়ে একটা জায়গায় যাওয়ার মতো জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আসলেই আমার মনে হয় এই খাতে একটা নজরদারি বাড়ানোর আসলেই প্রয়োজন। আপনি ম্যাম প্রদর্শনের কথা বলছিলেন, আমি যদি একটু জানতে চাই যে বাংলাদেশকে এমন কোনো জায়গা ক্রিয়েট করতে পেরেছে যেখানে বাইরে থেকে বিজনেসম্যানরা এসে ইনভেস্ট করবে বা সেই ইন্টারেস্ট বিজনেসম্যানদের আছে? আমরা তো 1992 সালে শুরু করলাম এবং বাংলাদেশেই আমরা 1999 সাল থেকে বাইরের কোম্পানিগুলো পাওয়া শুরু করলাম, কারণ আমরা সেভাবে মুভ করা শুরু করেছিলাম। দেখুন এখন আমাদের কোম্পানির থ্রুতে আমি জানি অনেক গার্মেন্টস, টেক্সটাইল কোম্পানি যারা প্রথম এসেছিল মার্কেট সার্ভে করতে আমাদের এক্সিবিশনে, তারা ইপিজেডে গিয়েও প্রতিষ্ঠান দিয়েছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের ঈশ্বরদী যে রাশিয়ানরা যে অ্যাটমিক রিয়েক্টরটা করেছে রোসাতম কিন্তু আমাদের একটা পাওয়ার এক্সিবিশনে ফার্স্ট এসে ফুল মার্কেট সার্ভে করে, এবং আমরা একটু অবাক হয়েছিলাম যে একটা রাশিয়ান কোম্পানি আমাদেরকে এত বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে স্পন্সর করছে পুরো এক্সিবিশনটা। অবশ্যই আমরা খুশি হয়েছি। আমরা আসলে তখন বোধহয় এত ম্যাচিওর ছিলাম না, আমরা কিন্তু বুঝতে পারিনি আসলে ওনারা কেন এসছেন। ওনারা এসেছিলেন আমাদের এক্সিবিশনের থ্রোতে, ফুল মিনিস্ট্রিগুলোতে বসেছেন, ওনাদের সব কিছু নিয়ে দেখেছেন এবং একটা সময় টেন্ডার করে তারা কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা করেছেন। এক্সিবিশন প্রত্যেক দেশে এমন একটা মাধ্যম, আপনি প্রাইমারিলি যদি ওই কান্ট্রিটাকে, ওই ইন্ডাস্ট্রিটাকে দেখতে চান, সবাইকে এক জায়গায় পাচ্ছেন, আপনি কিন্তু বুঝে যাচ্ছেন কি ধরনের ইন্ডাস্ট্রি এই দেশে আছে, কারা। সো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম, যেখানে আপনাকে রাস্তায় ঘুরে মানুষকে জিজ্ঞাসা করে ডেটা কালেক্ট করে করতে হবে না। একটা এক্সিবিশন ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড এ কান্ট্রি, যে আমার কান্ট্রিটা কোথায় বিলং করছে। সুতরাং ইয়াস, আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখি, কিন্তু সেক্ষেত্রে আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি, ইকোনমিক্যাল স্টেবিলিটি, আমাদের পলিসিগুলো সব কিছু আসলে একসঙ্গে কাজ করবে। আমাদের যেটা মনে হয় যে অনেকে আসতে চায় আবার পিছিয়ে যায় নানা কারণে। একটা পারমিশন নিতেই দেখা যায় যে একটা ফরেন কোম্পানিকে দিনের পর দিন ওয়েট করতে হচ্ছে। এখানে হয়তো এমন কারো পাল্লায় ওনারা পড়ে গেলেন যারা ঘুরাচ্ছে, এটা হয়তো সরকারি না, একটা বেসরকারি ফার্মকে ওনারা দায়িত্ব দিয়েছেন। আমাদের মধ্যে প্রফেশনালিজমের এত অভাব, আমরা ইনস্ট্যান্ট টাকাটাকে দেখি, আমরা দেখি না যে লং রানে আমি যদি ডিপেন্ডেবল হই, আজকে আমি এর কাছ থেকে 10 টাকা নিচ্ছি, আমি কিন্তু 100 টাকা ইনকাম করতে পারবো। ওই পেশেন্সটা আমাদের নাই, আমরা খুব দ্রুত আগাতে চাই যে কোনো ক্ষেত্রে, যেটা সম্ভব আসলে না। একদমই তাই ম্যাম। আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশের, আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে বাংলাদেশে আসলে সম্ভাবনাময় খাত কোনটা? সেটা টেক্সটাইল, মেডিকেলও হতে পারে, বা যে কোনো খাত, সম্ভাবনাময় খাতটা আসলে কোনটা আগামী বছরগুলোতে? আমি যদি অ্যাপারেল টেক্সটাইলকে বাদ দিই, আমার মনে হয় অ্যাগ্রোর উপর প্রচুর কাজ হচ্ছে। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের মাটি এত উর্বর, অ্যান্ড আমাদের চাইলে যদি আমরা খুবই প্রফেশনালভাবে অ্যাগ্রোর উপরে ইনভেস্ট করি, এটা খুব ভালো জায়গায় আসবে। কারণ উইদাউট র ম্যাটেরিয়াল, আপনি যতই জান, দেখেন অ্যাপারেলে যা হচ্ছে, আমাদের কোনো র ম্যাটেরিয়াল ঠিক মতো নেই। আমরা কি করি, কাটিং অ্যান্ড মেকিং করে আমরা টিকে আছি, কিন্তু অ্যাগ্রোর ক্ষেত্রে ডিফারেন্ট একদম। অলদো আমি জানি আমাদের ল্যান্ড খুব কম, আমাদের অনেক মানুষ, ইভেন দেন আমাদের অ্যাগ্রোর জন্য এখন ফিউচার অনেক ভালো। লেদারও আছে, এখন অ্যাগ্রোর তুলনায় লেদার অনেক পিছিয়ে আছে, কারণ লেদারের উপরেও আসলে এমন কিছু কাজ সরকারের স্ট্রিক্টলি করা উচিত, যাতে আমরা আশেপাশের দেশগুলোকে কম্পিট করতে পারি। অ্যান্ড ফিনিশ গুডের উপরে আসলে আমাদের অনেক বেশি নজর দেওয়া উচিত। প্লাস্টিক ভালো করছে, প্লাস্টিকের খেলনা টেলনা আমরা অলরেডি এক্সপোর্ট করছি, এবং আমি অনেকেই চিনি যারা বেশ ভালো করছেন। বাট ওই ঘুরে ফিরে আমাদের তো র ম্যাটেরিয়াল নেই। সেখানে প্রাইমারি স্টেজে হয়তো সরকারের ফরেন ইনকামের জন্য অনেক সাবসিডি, অনেক পলিসিগুলো খুব গুরুত্ব সহকারে যারা এই ইন্ডাস্ট্রিগুলোয় কাজ করছেন তাদের সঙ্গে বসা উচিত। লাইট ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ভালো করতে পারি, কারণ আমাদের একটা জিনিস কি, আমাদের অনেক লেবার আছে, অ্যান্ড আমি যতই মেশিন, যতই এআই, যত কিছুই বলি, এখনও আমরা ওই জায়গায় ছিটকে পড়ে যাইনি যেখানে ম্যান পাওয়ারের কোনো সাবস্টিটিউট আছে। হয়তো সামনে সেদিন আসবে যখন এটা আসলে
আমাদের জন্য হয়তো বা বার্ডেন হয়ে যাবে, অথবা আমরা অন্য কোনো রাস্তাও খুঁজে বের করব। বাট আমার মনে হয় যে এই সব জায়গাগুলোয় মনোযোগ দেওয়া উচিত। ইয়াস, আরেকটা কথা বলি, আমি অনেকগুলো দেশের সঙ্গে কথা বলেছি। আমাদের কিছু ম্যানপাওয়ারটা যেহেতু আমাদের জন্য একটা বার্ডেনও, এখানে আমাদের ইনস্টিটিউটগুলো তৈরি করা উচিত যাতে একটা ভালো স্কিল্ড লেবার ওরিয়েন্টেড ম্যানপাওয়ার বের হয়ে আসে, যাকে আমরা এক্সপোর্ট করতে পারি। আপনার যদি মনে হয় আপনি কি মানুষ এক্সপোর্ট করছেন, আমরা তো করছি। আমাদের এখনও আমাদের যদি ইনকামের অ্যাপারেলের পরে কিন্তু আমাদের বাইরে থেকে যে রেমিটেন্সটা আসে তারা কারা পাঠাচ্ছেন? তারাই তো, এই ম্যান পাওয়ার যারা আমরা বাইরে যাচ্ছে তারাই তো পাঠাচ্ছেন। তাহলে আমি এটা ইনস্টিটিউশনালি কেন করব না, যাতে আমি অনেক স্কিল লেবার পাঠাতে পারি, যে আজকে আমাকে 5 টাকা পাঠাচ্ছে সে আমাকে 50 টাকা পাঠাতে পারে। অ্যান্ড আমি যদি এটা ইনস্টিটিউশনালি করি, রাষ্ট্রীয় পর্যায়ে যদি খুবই ভালোভাবে এটার উপরে ট্র্যাকিং থাকে, জাপানের মতো দেশেও আমরা পাঠাতে পারি। কিন্তু এখন আমাদের কাছ থেকে কেউ নেবে না, কারণ আমাদের ম্যানপাওয়ারের বিজনেসটার উপরে আমাদের এত ধরনের বদনাম আছে যে এটা আমাদের আগানো সম্ভব না। আমাদের এই খাতটা একটা বিশাল খাত, যদিও এটা মানব শক্তি, কিন্তু বিশাল একটি খাত, কারণ আমাদের এনাফ আছে। একদম তাই ম্যাম। শুনছিলাম আপনার প্রতিষ্ঠান নিয়ে ম্যাম, আমি একটু জানতে চাইবো এবার আপনার কাছে যে আগামী বছরগুলোতে বা আগামীতে আপনার প্রতিষ্ঠান কোন কোন খাত নিয়ে আসলে আগাতে চাচ্ছে বা সম্প্রসারিত করতে চাচ্ছে? আমাদের যা আছে আমরা খুব একটা সম্প্রসারণ করতে চাই না, কারণ আমরা মনে করি যে একজন মানুষ যদি অনেক বেশি কিছু নিয়ে কাজ করে তার স্কিল ডেভেলপমেন্টটা না সেভাবে হয় না। সো আমাদের যেটা মনোযোগ আছে, যেটা যে আমরা মেডিকেল খাতে কাজ করছি, আমরা অটো ইকুইপমেন্ট অ্যান্ড মোটর শো করি প্রত্যেক বছর, আমরা পাওয়ার সোলারের উপরে কাজ করছি, বিল্ডিং ম্যাটেরিয়ালের উপরে, আর অ্যাপারেলের উপরে তো আছি। তো সেসব জায়গায় আমাদের কাজটাকে আমরা একটু, এখন একটা জায়গায় এতদিন প্রদর্শনী করেছি, কোম্পানিগুলো আসছে 3 দিন 4 দিন একটা এক্সিবিশন করেছে, ফেরত গেছে। আমরা চেষ্টা করেছি তাদের সঙ্গে B2B B2C কতটুকু কানেক্টিভিটি করানো যায়, তাদের ডেইলি সেলস, মান্থলি সেলস, ইয়ারলি সেলসে তাদেরকে কতটা বুস্ট করে হেল্প করা যায়। আমরা সেটার সঙ্গে এখন পাশাপাশি কাজ করা শুরু করেছি যে পলিসি মেকিং, তাদের আদার কাইন্ড অফ প্রমোশন অ্যান্ড 2 years, 5 years, 10 years ডেভেলপমেন্টে আর যারা কাজ করছেন সবার সঙ্গে বসে এই যে এই প্রতিষ্ঠানগুলো বা এই খাতগুলোকে আরও ইনস্টিটিউশনাল করা। কারণ বাংলাদেশের একটা দুর্ভাগ্য, বাংলাদেশে অনেক কাজ হয়, সবাই আলাদা আলাদা কাজ করেন, কেউ কারো কৃতিত্ব শেয়ার করতে রাজি না, কেউ কাউকে জানান না। একই কাজ হয়তো 3টা অর্গানাইজেশন করছেন, এবং সেখানে 3টা অর্গানাইজেশনই হয়তো বাইরের থেকে আপনার সাহায্য পেয়ে করছেন, অথচ একই কাজ করছেন। তারা কিন্তু 3 জন 3 ধরনের কাজ করে ইন্ডাস্ট্রিটাকে হেল্প করতে পারতো, কিন্তু কেউ কারো ক্রেডিট লাইন শেয়ার করতে রাজি না। তো আমরা চেষ্টা করছি যে আস্তে আস্তে যদি সবাইকে একটা জায়গায় আনা যায়, তাহলে আমরাও জানবো, তারাও জানবে যে আসলে আমাদেরকে কিভাবে কাজ করলে আমাদের জন্য বেটার হয়, ইন্ডাস্ট্রির জন্য বেটার হয়, পার্টিকুলার সেই ইন্ডাস্ট্রির জন্য বেটার হয়। এখানে আমরা একটু মনোযোগ দিয়েছি, দেখা যাক আমরা কতটা সাকসেসফুল হব আমরা এখনো জানি না, বাট আমরা চেষ্টা করছি। ম্যাম দারুণ বলেছেন, এবং শুনছিলাম আপনার প্রতিষ্ঠান নিয়ে এবং বাংলাদেশের আসলে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে খুব দারুণ করে বুঝালেন। আমরা আসলে আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশে যারা তরুণ উদ্যোক্তারা আছেন এবং ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে আপনার কি কোনো বার্তা আছে? জি আছে, কারণ আমাদের তো একটা প্রতিষ্ঠান চালে, এই 30, 32, 33 বছরের প্রতিষ্ঠানে আমাদের অনেক তরুণরা আমাদের সঙ্গে এসছেন। অনেকেই 2 বছর পরে মনে করেছেন, তারা অনেক জানেন, বের হয়ে গিয়ে আমাদের মতো প্রতিষ্ঠান দিয়েছেন। 5, 7, 10 বছর পরে তাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি মনে করি আমাদেরও লস, তাদেরও লস। সুতরাং তরুণদেরকে প্রথমত জানতে হবে সে কি চায়, এবং আমি আজকে আমার এই বয়সে এসে যা অ্যাচিভ করেছি সেটা আমি আমার 30 বছর বয়সে কখনো চিন্তা করিনি, আমার 40 বছর বয়সেও আমি চিন্তা করিনি। তারা যদি মনে করেন সেটা তারা পারবেন, ভুল। কারণ আমি যখন শুরু করেছি বা আমরা যখন শুরু করেছি তখন কিন্তু আমরা খোলা মাঠে গোল দিয়েছি, এখন কিন্তু খোলা মাঠ নেই, অনেক কম্পিটিটর আছে, না অনেক কম্পিটিশন আছে। ইভেন বাইরের অন্য দেশের প্রতিষ্ঠানরাও বাংলাদেশে এসে এক্সিবিশন করছেন। সো যে কোনো ফিল্ডে আপনি যদি ভালো করতে চান, প্রথমত তাকে ভালোবাসতে হবে, জানতে হবে, এবং একটা মই দিয়ে আপনি গাছে উঠবেন, মইয়ের প্রত্যেকটা স্টেপ দিয়ে কিন্তু আপনাকে গাছে উঠতে হবে, আপনি লাফ দিয়ে উঠতে পারবেন না, তাহলে মইটার দরকারই ছিল না। সো ওটা তাকে জানতে হবে যে সব কিছুই সম্ভব, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মেধা, নির্দিষ্ট ধৈর্য, এগুলো সব কিছুই তাকে ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই সেটা সম্ভব। কারণ আমরা কিন্তু পৃথিবীতে সারা জীবন থাকবো না, আমাদের রিপ্লেসমেন্ট হবে, ইয়ং জেনারেশন দিয়েই হবে। কিন্তু তাদেরকে, এখনের ইয়ং জেনারেশন আসলেই
প্রচণ্ড অধৈর্য, কোনো ধৈর্য বলে কিচ্ছু নেই, কারো নেই, এবং তারা মনে করেন তারা সব জানেন। দ্যাটস আ রং থিং। জানতে হলে আসলে অভিজ্ঞতার কোনো সাবস্টিটিউট নেই। একদমই তাই ম্যাম। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে আজকে কিছুটা সময় দেবার জন্য। ধন্যবাদ। এবং আপনার প্রতিষ্ঠান যেভাবে এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অগ্রগতি করে যাচ্ছে, এবং আমি আসলে প্রত্যাশা করব এই অগ্রগতিটা অব্যাহত থাকুক। জাগো নিউজকেও ধন্যবাদ সেমসের পক্ষ থেকে। ধন্যবাদ ম্যাম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো আয়োজনে অন্য কোনো অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।